হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় মিষ্টি আপু ভাইয়েরা? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমি নিজেও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি টুনাটুনির সংসার চ্যানেলের নতুন আরেকটি সুন্দর ও সাদামাটা লাইফস্টাইল ব্লগ ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট্ট কিন্তু ভালোবাসায় ভরা একটা বিকেল। সারাদিনের সংসারে টুকিটাকি কাজ, ঘর গুছানো, প্রয়োজনীয় সব কাজ শেষ করে যখন একটু হাঁপ ছেড়ে বসার সময় পেলাম, তখন মনে হলো ইফতারির জন্য কিছু বিশেষ আয়োজন করি। খুব বড় কিছু না, তবে যতটুকু আছে সবটুকুই ভালোবাসা দিয়ে সাজানো। নিজের হাতে বানানো কয়েকটা পছন্দের আইটেম, টেবিলটা একটু পরিপাটি করে সাজানো, আর মনে এক ধরনের প্রশান্তি। রোজার দিন শেষে এই সুন্দর মুহূর্তটাই যেন সবচেয়ে বড় শান্তির। পরিবারের জন্য ভালোবাসা দিয়ে ইফতার পরিবেশন করার আনন্দটাই আলাদা। সংসারে কাজের ভিড়েও এমন ছোট ছোট মুহূর্তগুলোই তো আমাদের দিনটাকে সুন্দর করে তোলে। তাই অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের ভালোবাসা আর দোয়াই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আজকের ভিডিওটি শুরু করেছি সকাল থেকে বলতে প্রায় 10:30টার দিকে। সেহরি খাওয়া শেষ করে নামাজ পড়ে একটু ঘুমিয়েছিলাম। তারপরে বেশ সময় পর্যন্ত ঘুমিয়েছিলাম, প্রায় 10টা পর্যন্ত। তারপরে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে চলে আসি বেসিংটা একটু পরিষ্কার করার জন্য। বেসিংটা বেশ কয়েকদিন ধরে পরিষ্কার করা হয় নাই, অনেকটাই ময়লা হয়ে গেছিলো। তাই ভাবলাম যেহেতু হাতে বেশি কাজ নাই, তাই এখনই বেসিংটা সুন্দর করে পরিষ্কার করে নিই। তাই যে ভাবনা সেই কাজ, চলে এলাম সুন্দর করে বেসিংটা পরিষ্কার করে নেওয়ার জন্য। প্রথমে আমি পুরো বেসিংটায় একটা সাবান পানি দিয়ে সুন্দর করে ডোলে মুছে নিয়েছি। তারপর আয়নাটাও গ্লাস ক্লিনার দিয়ে মুছে নিয়েছি। পুরো বেসিনটায় সুন্দর মতন পরিষ্কার করে এক ঝলকে দেখিয়ে দিয়েছি। পরিষ্কার করে বেসিন থাকলে ইউজ করতে বেশ ভালোই লাগে। তাই মাঝে মাঝেই চেষ্টা করি 2-1 দিন পর পরে বেসিনটা পরিষ্কার করে নিতে। তবুও কাজের মধ্যে মাঝে মধ্যে ভুলে যাই, একটু দেরি হয়ে যায়। তারপরে চলে আসি বেডরুমটা একটু সুন্দর করে গুছিয়ে নেব। ঘুম থেকে ওঠার পরে সবারই কাজ বেডরুমটা সুন্দর মতো ঝেড়ে মুছে গুছিয়ে রাখার। তবে প্রতিদিনের তো আর ভিডিও শেয়ার করা হয় না, মাঝে মধ্যে একটু আপনাদের মাঝে শেয়ার করে থাকি আর কি। আর যেহেতু সাদা বিছানার চাদর, এটা একটু ভালো মতো পরিষ্কার করে না রাখলে অনেক তাড়াতাড়ি ময়লা হয়ে যাবে। তাই চেষ্টা করি প্রতিদিনই সুন্দর করে একটু ঝেড়ে রাখার জন্য। এতে করে ময়লাটা একটু কম হবে, অনেক দিন ইউজ করতে পারবো। প্রথমেই আমি বালিশগুলো সুন্দর মতো একটু ঝেড়ে তারপর বালিশগুলো রেখে দিয়েছি। এবার পুরো বিছানাটা একটু ঝেড়ে নিয়েছি। তারপরে মনে হলো পর্দাগুলোই তো খুলতে ভুলে গেছি। এবার জানালার পর্দাগুলো আমি একটু খুলে মেলে দিয়েছি। জানালার পর্দাগুলো মেলে দেওয়ার পরে আমি আবার ওই বিছানাটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। যেহেতু বিছানাটা ঝাড়ার পরে আমি পর্দাটা খুলে দিয়েছিলাম, যার কারণে বিছানার চাদরটা আরেকটু এলোমেলো হয়ে গিয়েছিল। পরবর্তীতে আমি আবারও বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিয়েছিলাম। এবার চলে এসেছি পুরো রুমটাই ভালো করে ঝাড়ু দিয়ে নেব। আমি কিন্তু প্রায় দিনের মধ্যে 3 থেকে 4 বার রুমগুলো ঝাড়ু দিয়ে থাকি। দিনের মধ্যে 3 থেকে 4 বার রুম ঝাড়ু দিয়ে রাখি, তারপরও কোথা থেকে যে ময়লা আসে বুঝতে পারি না। রুমগুলো ঝাড়ু দিয়ে আজকে আর রুমগুলো মুছে নিব না। যেহেতু কালকে এই রুমটা মুছেছিলাম, তাই ভাবলাম আজকে আর রুমটা মুছে নিব না। যেহেতু রোজায় থেকে প্রতিদিনই রুমগুলো মুছতে অনেকটাই কষ্ট হয়ে যাবে, তাই চেষ্টা করতেছি একদিন পর পরে রুমগুলো ভালো করে মুছে নেওয়ার জন্য। এবার চলে যাব কিছু টুকিটাকি জিনিস কিনে নিয়ে এসেছিলো, সেগুলো গুছিয়ে নেওয়ার জন্য। জিনিসগুলো গুছাতে আপনাদেরকে আরেকটা কথা মনে করে দিচ্ছি। যারা আমার ভিডিওটি এই পর্যন্ত চলে এসেছেন, এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। সেই সাথে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও মেকার উৎসাহ জাগিয়ে তুলবে। তাই বুঝতেই পারতেছেন আপনাদের ছোট্ট একটা লাইক আমার জন্য কতটা মূল্যবান। তাই প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। আশা করছি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে যে জিনিসগুলো নিয়ে এসেছিলো সেগুলো আমি একে একে বের করে নিচ্ছি। প্রথমে এখানে 1 কেজি প্যাকেটের ময়দা ছিল, সেটা আমি রিফিল করে নিয়েছি। তারপরে এখানে কিছু সবজি ছিল, করলা ছিল, সাথে বেগুন ছিল, আর একটু পুঁইশাকের ফল ছিল, সাথে কাঁচামরিচ ছিল।
রোজা আসতে না আসতেই সব কিছুর দাম এত পরিমাণ বেড়ে গেছে তা কি বলবো। এখানে বেগুন নিয়ে এসেছিল 120 টাকা কেজি, যা রোজার আগে 60 টাকা কিংবা 80 টাকা কেজি ছিল। এমনকি লেবু এবং কাঁচামরিচের দামও দ্বিগুণ বেড়ে গিয়েছে। তারপর এখানে বেশ পরিমাণে কাঁচামরিচ নিয়ে এসেছিল, সেগুলো আমি এবার গুছিয়ে নিব। কাঁচামরিচ আনার পরপরই আমি কিন্তু এভাবে বোটা ছাড়িয়ে ফ্রিজে রেখে দিই। এভাবে বোটা ছাড়িয়ে ফ্রিজে রেখে দিলে অনেক দিন যাবত ইউজ করা যায়, কোনো সমস্যা হয় না। আর যদি বোটা সহকারে রেখে দিই তাহলে সহজেই কাঁচামরিচগুলো পচে যায়, খুব বেশি দিন ইউজ করতে পারি না। এই যে একে একে আমি সব বোটাগুলো ছাড়িয়ে এবার একটা বক্সে রেখে দিব। এবার রেখে দিলে আমি 7 থেকে 8 দিন আমি সহজে ইউজ করতে পারবো। কাঁচামরিচগুলো বক্সে রেখে দিয়ে তার পাশাপাশি আমি করলা এবং বেগুনগুলো একটা ঝুড়িতে উঠিয়ে নিয়েছিলাম। তার সাথে একটু ছোলা এবং ডাল নিয়ে এসেছিল পেঁয়াজু খাওয়ার জন্য, সেগুলো গুছিয়ে নিব। যেহেতু আমাদের প্রতিদিনই ছোলাটা রান্না করা হয়, ছোলাটা খাওয়া হয়, যার কারণে আবারও ছোলা নিয়ে আসা হয়েছে। বেশ কিছু পরিমাণে আমি ছোলা কিন্তু সিদ্ধ করে রেখে দিয়েছি, তারপরে আবারও একটু নিয়ে আসা হয়েছে। এবার সবগুলো জিনিস আমি গুছিয়ে নিচ্ছি। এবার পুঁইশাকের ফলগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু পুঁইশাকের ফল আরও কিছু নিয়ে এসেছিল, নিয়ে আসার সাথে সাথে আমি অর্ধেকটুকু রান্না করে নিয়েছিলাম। তারপরে বেশ সময় চলে যায়, অনেকটা সময়ই চলে যায়। এর মধ্যে চলে আসি বিকেলের বেলা আমি একটু হালিম রান্না করব, সেটাই প্রিপারেশন নেওয়ার জন্য। প্রথমে আমি একটু পানি গরম করে নিয়েছিলাম। এখানে আমি অর্ধেক পরিমাণ হালিম দিয়ে তার মধ্যে গরম পানি দিয়ে ভালো করে মিক্স করে আগে থেকেই আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এভাবে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে ডালগুলো সহজে সিদ্ধ হয়ে যায়। রান্না করার সময় সিদ্ধ করতে খুব বেশি ঝামেলা লাগে না। হালিমের ডালগুলো ভিজিয়ে রেখে এবার চলে এসেছি রান্নার জন্য প্রিপারেশনে। এখানে আজকে রান্না করব ইলিশ মাছ, তাই প্রথমে এই ফ্রিজ থেকে ইলিশ মাছগুলো নামিয়ে রেখে দিব, যাতে কিছুক্ষণে ইলিশ মাছটা একটু নরম হয়ে গেলে তারপরে আমি সুন্দর করে কেটে নিব। এবার চলে এসেছি হালিমটা রান্না করার জন্য। যেহেতু প্রথম রোজায় গ্যাস ছিল না, যার কারণে কোনো আয়োজনই করতে পারি নাই। তার সাথে মেহমান ছিল, কোনো কিছুই করতে পারি নাই। বেশ খারাপ লাগছিল, খুবই খারাপ লাগছিল, কী পরিমাণে তা বলে বোঝাতে পারবো না। যাই হোক, এবার চলে এসেছি হালিমটা রান্না করার জন্য। প্রথমে তেল দিয়ে তার মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। ভালো করে একটু কষিয়ে সব মশলা দিয়ে আবারও একটু কষিয়ে নিয়েছি। এবার হালিমের মশলাটা দিয়ে তার মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তা বেশ পরিমাণে দিয়ে আমি আবারও একটু মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা যতটা সুন্দরভাবে কষানো হবে, খেতেও কিন্তু ততটাই মজা হবে। এদিকে কিন্তু আমি সুন্দর মতো মশলাটা কষিয়ে নিয়েছিলাম, তার পাশাপাশি আমি মাংসগুলো সুন্দর করে কেটে নিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয় নাই। তারপরে আমি মাংসগুলো ধুয়ে এবার মশলার মধ্যে দিয়ে দিয়েছি। আজকে আমি গরুর মাংস দিয়ে হালিমটা রান্না করব। তবে আমি গরুর মাংসটা একটু ছোট ছোট করে নিয়েছিলাম, একটু ছোট ছোট করে দিলে খেতে বেশ ভালো লাগে। তারপরে আবারও আমি মাংসটা সুন্দর মতো বেশ কিছু সময় নিয়ে কষিয়ে নিয়েছি, ভালো মতো কষিয়ে নিয়েছি। এদিকে কিন্তু আমার কড়াইতে একটুখানি লেগে গিয়েছিল, খুব বেশি লাগে যায় নাই, তবে হালকা একটু লেগে গিয়েছিল। তারপরে আমি আবারও ভালো করে একটু নেড়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যে ডালটা, সেটা আমি দিয়ে নিব। যেহেতু গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, বেশ খানিক ফুলে গিয়েছিল ডালটা, অনেক খানিক হয়ে গেছিলো। এবার মাংসর সাথে আমি ডালটা আবারও সুন্দর মতো ভালো করে কষিয়ে নিব। ডাল আর মাংসটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। তারপরে আমি এখানে পানি দিয়ে দিয়েছিলাম। তবে কি এখানে আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম, সেটা দিতে ভুলে গিয়েছিলাম। এখানে গরম পানিটা ব্যবহার করলে অনেক তাড়াতাড়ি ডালটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যেত। কী আর করা, যেহেতু মনে ছিল না, যার পরে আমি ঠান্ডা পানি দিয়েই করে নিয়েছিলাম। এরপর হালিমটা শেষ করে আমি চলে এসেছি রান্নার জন্য। এখানে আমি ইলিশ মাছটা হাতে মাখিয়ে রান্না করব। তবে আমি মশলাগুলো শিলপাটায় বেটে নিয়েছিলাম। হাতে বেটে রান্না করলে অনেক মজা লাগে। এখানে আমি বেশ পরিমাণে সরিষা, জিরা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা একসাথে হাতে একটু ভালো করে বেটে নিয়েছিলাম শিলপাটায়। সবগুলো মশলা বেটে রেখে দিয়েছিলাম। এবার মাছের মধ্যে সবগুলো মশলা দিয়ে হলুদ, লবণ দিয়ে তেল দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নিব। এভাবে কিন্তু ইলিশ মাছ হাতে মাখিয়ে রান্না করলে বেশ মজা লাগে। আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি আমার আম্মু এভাবে ইলিশ মাছ নিয়ে আসলে এভাবে রান্না করে। আমাদের খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা কি কখনো এভাবে হাতে মাখিয়ে ইলিশ মাছ খেয়েছেন? খেয়ে যদি থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে যাবেন।
ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে আরও একটা কথা বলে নিচ্ছি, যারা যারা আমার চ্যানেলে নতুন, আজই আমার চ্যানেলটি ভিজিট করছেন, আপনাদের যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে তাহলে চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর আমার ভিডিওর যদি কোনো অংশে কিংবা কথা বা কাজের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চাইলে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন। আর আপনি যদি অলরেডি তা করে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না শেষ করে আমি ইফতারির পুরো আয়োজনটা করে নিয়েছি। ইফতারির জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার চলে এসেছি এখানে দই চিড়া খাওয়ার জন্য চিড়াটা বাটিতে উঠিয়ে নিব। ইফতারিতে আমরা একটু দই চিড়া খাবো, সাথে একটু হালিম। এটা দিয়ে আমাদের আজকের ইফতারি। এখানে আমি চিড়াটা উঠিয়ে নিয়েছি একটা বাটিতে, তারপরে আমি একটু পরিমাণে দই নিয়ে নিচ্ছি। যেহেতু আজানের আর বেশি সময় নাই তাই সব কিছুই তাড়াহুড়া করে রেডি করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, আপনাদের তো বলতে ভুলে গেছি, তার সাথে আমি একটু ছোলাও রান্না করে নিয়েছি। ছোলাটা রান্না করার সময় অনেক তাড়াহুড়োর মধ্যে রান্না করছিলাম, যার কারণে ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি। আমার হাজব্যান্ড সব কিছু খাওয়া শেষ করে ছোলাটা খেতে পছন্দ করে, তাই চেষ্টা করি প্রতিদিনই অল্প একটু করে ছোলা রান্না করার জন্য। তারপরে আমরা ইফতারি করে নিয়েছি, এবার নামাজ পড়ে এবার চলে এসেছি হালিমটা খেয়ে নেওয়ার জন্য। হালিম খেতে খেতে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।